আপনার সন্তান কি পড়তে বসতে চায় না? বই খুললেই বলে পরে পড়ব। মোবাইল বা খেলাধুলার সময় যেন শেষই হতে চায় না। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ 4 থেকে 14 বছর বয়সের সন্তানকে বকাঝকা করে পড়াশোনায় মনোযোগী করা যায় না। বরং এমন পরিবেশ তৈরি করতে হয় যেখানে সন্তান নিজেই পড়াশোনাকে ভালোবাসতে শেখে। আজ বলবো 6টি কৌশল, যেগুলো নিয়মিত মেনে চললে আপনার সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ অনেকটাই বাড়তে পারে। নাম্বার 1, পড়াশোনাকে শাস্তি বানাবেন না। সন্তান ভুল করলে অনেক বাবা মা বলেন, আর সারাদিন খেলেছ, এখন বসে পড়ো, অথবা দুষ্টামি করলে পড়তে বসিয়ে দেব। এভাবে বললে শিশুর মনে পড়াশোনা মানেই শাস্তি এমন ধারণা তৈরি হতে পারে। তার বদলে বলুন, চলো আজ আমরা দেখি তুমি কতটা নতুন জিনিস শিখতে পারো। পড়াশোনাকে ভয়ের বিষয় না বানিয়ে শেখার আনন্দ তৈরি করুন। নাম্বার 2, ছোট সময়ে পড়ান, কিন্তু নিয়মিত 4 থেকে 5 বছর বয়সের শিশুকে ঘন্টার পর ঘন্টা পড়তে বসিয়ে রাখা ঠিক নয়। বয়স ও মনোযোগের ক্ষমতা অনুযায়ী ছোট ছোট সেশনে পড়ার অভ্যাস করান। যেমন 20 মিনিট পড়া, তারপর 5 মিনিট বিরতি। বড় সন্তানদের ক্ষেত্রেও দীর্ঘ সময় একটানা পড়ার বদলে নির্দিষ্ট সময় ভাগ করে পড়ানো কার্যকর হতে পারে। মনে রাখবেন, অনেকক্ষণ বইয়ের সামনে বসে থাকা আর মনোযোগ দিয়ে শেখা এক জিনিস নয়। নাম্বার 3, সন্তান কি পড়ছে সেটা নিয়ে আগ্রহ দেখান। শুধু পরীক্ষার আগে বলবেন না কত নম্বর পাবে, বরং জিজ্ঞেস করুন, আজ স্কুলে নতুন কি শিখলে, এই বিষয়টা তোমার কাছে কেমন লাগলো, আমাকে একটু বুঝিয়ে বলবে। যখন সন্তান আপনাকে কিছু শেখাতে শুরু করবে তখন তার আত্মবিশ্বাস বাড়বে। একজন সন্তান যখন মনে করে আমি পারি, তখন শেখার আগ্রহ বাড়তে থাকে। নাম্বার 4, মোবাইলের সঙ্গে যুদ্ধ নয়, নিয়ম তৈরি করুন। সন্তান মোবাইল ব্যবহার করলে তাকে বকাঝকা করার সমাধান নয়। বাড়িতে স্পষ্ট নিয়ম করুন, কখন পড়াশোনা, কখন খেলাধুলা, কখন বিনোদন এবং কখন ঘুম। সন্তানের সামনে মোবাইল ধরে রাখুন। বাবা মাও যদি সন্তানের সামনে সারাক্ষণ ফোন ব্যবহার করেন, তাহলে শিশুর কাছে শুধু ফোন ব্যবহার করো না বলা খুব একটা কার্যকর হবে না। সন্তানকে যে অভ্যাস শেখাতে চান, আগে নিজের আচরণে সেটা উদাহরণ দেখান। নাম্বার 5, ফল নয়, ভালো চেষ্টা, প্রশংসা করুন। সন্তান 90 পেলে বললেন, আরও 10 নম্বর কেন পেলে না? এতে সন্তান ভাবতে পারে তার চেষ্টা নয় শুধু ফলাফলই গুরুত্বপূর্ণ। বরং বলুন, তুমি আগের চেয়ে বেশি চেষ্টা করেছ, এটা দেখে আমি খুব খুশি। ভুল করলে বলুন, ভুল হয়েছে, সমস্যা নেই, এবার আমরা বুঝে ঠিক করে নেব। এতে সন্তান ব্যর্থতাকে ভয় না পেয়ে চেষ্টা করতে শিখে। নাম্বার 6, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঘুম ও দৈনন্দিন রুটিন ঠিক রাখুন। অনেক বাবা মা মনে করেন সন্তান যত বেশি রাত জেগে পড়বে তত বেশি ভালো ফল করবে। কিন্তু শিশুদের সুস্থ বৃদ্ধি, মনোযোগ, শেখা ও স্মৃতির জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সারা রাত জেগে পড়বে এটা লক্ষ্য নয়। লক্ষ্য হবে সন্তান সময় মতো পড়বে, বুঝে পড়বে, নিয়মিত পড়বে এবং সময় মতো ঘুমাবে। একটি সহজ রুটিন তৈরি করুন। স্কুল, বিশ্রাম, খেলাধুলা, পড়াশোনা, পরিবারের সঙ্গে সময়, ঘুম সবচেয়ে বড় কথা। একদিন একই ধরনের নিয়ম অনুসরণ করার চেষ্টা করুন। মনে রাখবেন, সন্তানকে পড়াশোনায় ভালো করার জন্য শুধু দামি স্কুল, কোচিং বা কঠিন শাসন যথেষ্ট নয়। তার দরকার ভালোবাসা, সঠিক রুটিন, উৎসাহ এবং বাবা মায়ের সুন্দর উদাহরণ। আজ থেকেই সন্তানকে বলুন, তোমাকে সবার চেয়ে ভালো হতে হবে না, প্রতিদিন গতকালের চেয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করো। এই একটি কথাই সন্তানের মনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। আর যদি আপনার সন্তান পড়াশোনায় অনীহা দেখায়, তাকে অলস বা অযোগ্য বলে লেবেল দিবেন না। কারণ প্রতিটি শিশুর শেখার গতি ও আগ্রহ আলাদা। শিশুকে চাপ দিয়ে নয়, ভালোবাসার সঠিক অভ্যাসের মাধ্যমে শেখার আনন্দ তৈরি করে দিন। কারণ আজকের ছোট্ট অভ্যাসই একদিন আপনার সন্তানের বড় ভবিষ্যতের ভিত্তি হয়ে উঠতে পারে। আমরা সবাই চাই প্রথম দেখাতেই মানুষ আমাদের সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি করুক। কারণ মনোবিজ্ঞানের ভাষায় ফার্স্ট ইমপ্রেশন অনেক সময় দীর্ঘদিন পর্যন্ত মানুষের মনে থেকে যায়। প্রথম কয়েক সেকেন্ডেই একজন মানুষ আপনার আচরণ, কথা বলার ধরন এবং আত্মবিশ্বাস দেখে একটি ধারণা তৈরি করে। তাই প্রথম সাক্ষাৎকে গুরুত্ব দেওয়া খুবই জরুরি। আজ জানবেন এমন 5টি সহজ কিন্তু কার্যকর অভ্যাস, যা অনুসরণ করলে প্রথম দেখাতেই মানুষ আপনার প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হবে এবং আপনাকে সম্মান করবে। নাম্বার 1, আন্তরিক হাসি দিয়ে তৈরি করুন। প্রথম দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই
একটি স্বাভাবিক ও আন্তরিক হাসি দিন। কৃত্রিম হাসি নয়, এমন হাসি যা আপনার আন্তরিকতা প্রকাশ করে। হাসি মানুষের মধ্যে নিরাপদ ও স্বস্তির অনুভূতি তৈরি করে। যখন কেউ দেখে আপনি হাসি মুখে কথা বলছেন, তখন সে অবচেতনভাবেই আপনাকে বন্ধুসুলভ এবং ইতিবাচক মানুষ হিসাবে ভাবতে শুরু করবে। তবে মনে রাখবেন, অতিরিক্ত বা অপ্রয়োজনীয় হাসি নয়, পরিস্থিতি অনুযায়ী স্বাভাবিক হাসিই সবচেয়ে কার্যকর। নাম্বার 2, মনোযোগ দিয়ে শুনুন, শুধু কথা বলবেন না। অনেকেই প্রথম পরিচয়ে নিজের সম্পর্কে অনেক কিছু বলতে শুরু করেন, কিন্তু মানুষ সাধারণত তাকে বেশি পছন্দ করে যে মনোযোগ দিয়ে তার কথা শোনে। কেউ কথা বললে তার দিকে তাকান, মাঝে মধ্যে মাথা নাড়ুন এবং প্রয়োজনে ছোট ছোট প্রশ্ন করুন। এতে সে বুঝবে আপনি সত্যি আগ্রহ নিয়ে শুনছেন। একজন ভালো শ্রোতা হওয়া একজন ভালো বক্তা হওয়ার থেকেও অনেক বেশি মূল্যবান। নাম্বার 3, আত্মবিশ্বাসী কিন্তু বিনয়ী থাকুন। আত্মবিশ্বাস মানুষকে আকর্ষণ করে, কিন্তু অহংকার মানুষকে দূরে সরিয়ে দেয়। সোজা হয়ে দাঁড়ান, পরিষ্কারভাবে কথা বলুন এবং চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করুন, তবে এমনভাবে নয় যাতে অন্য ব্যক্তি অস্বস্তি বোধ করে। নিজের অর্জন নিয়ে অহেতুক বড়াই না করে বিনয় বজায় রাখুন। মানুষ সাধারণত বিনয়ী ও আত্মবিশ্বাসী ব্যক্তিকেই বেশি সম্মান করে। নাম্বার 4, অন্য ব্যক্তির নাম মনে রাখুন এবং নাম ধরে সম্বোধন করুন। কথোপকথনের সময় সুযোগ পেলে তার নামটি মনে রাখুন এবং স্বাভাবিকভাবে নাম ধরে ডাকুন। প্রত্যেক মানুষের কাছে নিজের নাম খুব প্রিয়। যখন কেউ নাম ধরে সম্মানের সঙ্গে কথা বলে, তখন একটি ব্যক্তিগত সংযোগ তৈরি হয়। অবশ্যই অতিরিক্তবার নাম ব্যবহার করবেন না, স্বাভাবিকভাবে 1-2 বার ব্যবহার করাই যথেষ্ট। নাম্বার 5, ছোট ছোট সৌজন্যবোধ দেখান। ধন্যবাদ, অনুগ্রহ করে, আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। এই ধরনের ছোট ছোট বাক্য অনেক বড় প্রভাব ফেলে। কারো কথা কেটে কথা বলবেন না, প্রয়োজনে আগে তাকে কথা শেষ করতে দিন। অন্যের মতামতকে সম্মান করুন, যদিও আপনি একমত নাও হতে পারেন। এই ছোট ছোট ভদ্র আচরণেই একজন মানুষের ব্যক্তিত্বকে অন্যদের কাছে আকর্ষণীয় করে তোলে। প্রথম দেখাতেই সবাইকে মুগ্ধ করার কোনো জাদু নেই, তবে আন্তরিক হাসি, মনোযোগ দিয়ে শোনা, আত্মবিশ্বাস, নাম মনে রাখা এবং সৌজন্যপূর্ণ আচরণ, এই 5টি অভ্যাস আপনাকে অন্যদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলতে পারে। মনে রাখবেন, মানুষ আপনার পোশাক বা চেহারা যতটা মনে রাখে, তার চেয়ে বেশি মনে রাখে আপনি তাকে কেমন অনুভব করিয়েছেন। তাই ভালো ব্যবহারকে নিজের অভ্যাসে পরিণত করুন। তাতে প্রথম পরিচয় হবে সুন্দর আর সম্পর্ক হবে দীর্ঘস্থায়ী। রাগের ওষুধ কি জানেন? যাদের রাগ বেশি তারা অবশ্যই দেখুন। মানুষের জীবনে এমন একটি অনুভূতি আছে যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বছরের পর বছর গড়ে ওঠা সম্পর্ক ভেঙে দিতে পারে। সেই অনুভূতির নাম রাগ। রাগ নিজে খারাপ নয়, অন্যায়, অপমান বা হতাশার প্রতিক্রিয়া। রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু যখন রাগ আমাদের চিন্তা, কথা ও আচরণে নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন সেটি সমস্যা হয়ে দাঁড়ায়। অনেক মানুষ পরে বলেন, আমি আসলে এটা বলতে চাইনি বা রাগের মাথায় ভুল করে ফেলেছি, কিন্তু ততক্ষণে কথার আঘাত বা কাজের ক্ষতি হয়ে যায়। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো, রাগ প্রায়ই মূল অনুভূতি নয়, এটি অনেক সময় কষ্ট, ভয়, অপমান, হতাশা এবং অসহায়ত্বের উপর একটি আচরণ হিসাবে প্রকাশ পায়। তাই শুধু রাগকে থামানোর চেষ্টা নয়, রাগের পিছনের কারণটিকেও বোঝা জরুরি। আজ আমরা এমন কিছু বাস্তব ও কার্যকর কৌশল নিয়ে কথা বলবো, যেগুলোকে রাগ নিয়ন্ত্রণের ওষুধ বলা যায়। এগুলো কোনো জাদু নয়, কিন্তু নিয়মিত চর্চা করলে আচরণে বড় পরিবর্তন আনতে পারে। রাগ উঠলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে নিজেকে কয়েক মুহূর্ত সময় দিন। গভীর শ্বাস নিন, 10 পর্যন্ত শুনুন, অথবা সম্ভব হলে কয়েক মিনিটের জন্য সেই পরিস্থিতি থেকে সরে যান। এই ছোট বিরতিই অনেক বড় ভুল থেকে বাঁচাতে পারে। অনেকেই ভাবেন সঙ্গে সঙ্গে জবাব দেওয়াই শক্তির পরিচয়, কিন্তু বাস্তবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারাই প্রকৃত শক্তি। একটি বিষয় মনে রাখবেন, রাগ কখনো হঠাৎ তৈরি হয় না, এটি ধীরে ধীরে জমে থাকে। দিনের পর দিন মানসিক চাপ, অপূর্ণ প্রত্যাশা, অবহেলা, অপমান আর নিজের অনুভূতি প্রকাশ করতে না পারার কারণে মানুষের ভিতরে একটি চাপ তৈরি হয়। তারপর এক সময় খুব ছোট্ট একটি ঘটনাও সে জমে থাকা আগুনকে বিস্ফোরণের মতো বের করে আনে। অনেকেই বলেন, আমি তো এমন ছিলাম না, আগে এত রাগ হতো না। আসলে মানুষ জন্মগতভাবে রাগী হয়ে জন্মায় না। জীবনের অভিজ্ঞতা,
পারিবারিক পরিবেশ, কাজের চাপ আর মানসিক ক্লান্তি একজন মানুষকে ধীরে ধীরে রাগী করে তুলতে পারে। ভাবুন, একটি গ্লাসে যদি প্রতিদিন একটু একটু করে পানি ঢালা হয়, একসময় সেটি উপচে পড়বেই। মানুষের মন ঠিক তেমন, তাই শুধু রাগ কমানোর চেষ্টা করলেই হবে না, রাগ জমতে না দেওয়ার অভ্যাসও তৈরি করতে হবে। এখন প্রশ্ন হলো, রাগের সবচেয়ে বড় ওষুধ কি? উত্তর হলো নিজেকে বোঝা। আপনি যদি বুঝতেই না পারেন ঠিক কোন পরিস্থিতিতে আপনার রাগ বেড়ে যায়, তাহলে সেই রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে? তাই আজ থেকেই একটি ছোট্ট অভ্যাস করুন। যখন রাগ হবে, নিজেকে 3টি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, আমি আসলে কিসের জন্য রাগ করছি? দ্বিতীয় প্রশ্ন, আমি কি সত্যি ঘটনাটির জন্য রাগ করছি, নাকি আগের কোনো কষ্ট আজ বেরিয়ে আছে? তৃতীয় প্রশ্ন, আমি এখন যা বলতে চাচ্ছি সেটা কি 1 ঘন্টা পরে বললেও একইভাবে বলতাম? এই 3টি প্রশ্নই অনেক সময় একজন মানুষকে বড় ভুল করা থেকে বাঁচিয়ে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাগের সময় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। রাগের সময় মানুষের মস্তিষ্কের যুক্তিভিত্তিক চিন্তা করার ক্ষমতা কমে যায়। তখন মানুষ এমন কথা বলে বা এমন কাজ করে যার জন্য পরে অনুশোচনা করতে হয়। তাই যদি খুব বেশি রাগ হয়, তখন কোনো সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেবেন না, চাকরি ছাড়বেন না, কাউকে অপমান করবেন না, কিংবা সামাজিক মাধ্যমে আবেগের বশে কিছু লিখবেন না। কারণ রাগ কয়েক মিনিট স্থায়ী হতে পারে, কিন্তু তার পরিণতি অনেক বছর ধরে চলতে পারে। একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, রাগের মুহূর্তে নীরবতা অনেক সময় হাজার কথার চেয়ে বেশি শক্তিশালী। এই কথাটির গভীরতা বোঝার চেষ্টা করুন। অনেকেই মনে করেন চুপ থাকা মানে দুর্বলতা, কিন্তু বাস্তবে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অন্যকে সম্মান করতে শেখে। আরেকটি বিষয়, আপনি কি লক্ষ্য করেছেন, যাদের আত্মসম্মান ধীর তারা সাধারণত খুব সহজে রেগে যান না। কারণ তারা জানেন প্রত্যেক কথার উত্তর দিতে হয় না, প্রত্যেক অপমানের প্রতিশোধ নেওয়া জরুরি নয়। অনেক সময় নীরবে নিজের উন্নতি করার সবচেয়ে বড় জবাব। এখন আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, রাগের সময় শরীরেও আপনাকে সংকেত দেয়। হৃদয় স্পন্দন বেড়ে যায়, শ্বাস দ্রুত হতে থাকে, হাত কাঁপতে পারে, মুখ শক্ত হয়ে যায়, অনেকের কণ্ঠস্বর বদলে যায়। এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন এখনই থামতে হবে। এই সময় 5টি গভীর শ্বাস নেন, ধীরে ধীরে শ্বাস নেন, ধীরে ধীরে ছাড়ুন। এতে শরীরের উত্তেজনা কমতে শুরু করে। মনে রাখবেন, আপনি যদি নিজের শরীরকে শান্ত করতে পারেন, তাহলে মনও ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। আরেকটি বড় ভুল আমরা প্রায় সবাই করি, আমরা রাগের সময় মানুষকে আক্রমণ করি, সমস্যাকে নয়। ধরুন আপনার সন্তানের একটি ভুল হয়েছে, আপনি যদি বলেন তুই কোনো কাজের না, তাইলে আপনি সমস্যার সমাধান করছেন না, বরং তার আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছেন। কিন্তু যদি বলেন তোমার এই কাজটি ঠিক হয়নি, আমরা কিভাবে এটি ঠিক করতে পারি, তাহলে সম্পর্ক থাকবে, সমাধানও হবে। এটি পরিণত মানুষের আচরণ। বন্ধুরা, মনে রাখবেন, রাগ দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। চিৎকার করে মানুষকে চুপ করানো যায়, কিন্তু সম্মান আদায় করা যায় না। সম্মান আসে আচরণ থেকে, বিশ্বাস আসে ধৈর্য থেকে, আর সুন্দর সম্পর্ক তৈরি হয় সংযম থেকে। বন্ধুরা, একটি কথা আজীবন মনে রাখবেন, রাগ জয় করার অর্থ অন্যকে হারানো নয়, বরং নিজের দুর্বলতাকে জয় করা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই নয় যে অন্যকে ভয় দেখাতে পারে, সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজের রাগের মুহূর্তে নিজের বিবেককে হারিয়ে ফেলেন না। একবার ভেবে দেখুন, আপনার জীবনে এমন কত মানুষ আছেন যাদের সঙ্গে আজ আর সম্পর্ক নেই, শুধু একটি রাগের মুহূর্ত, একটি কটু কথা, অথবা একটি ভুল সিদ্ধান্তর কারণে। অনেক সময় একটি বাক্য কয়েক সেকেন্ডে বলা হয়, কিন্তু তার ক্ষত বছরের পর বছর সারা জীবন থেকে যায়। রাগের আরেকটি বড় ক্ষতি হলো, এটি প্রথমে আপনার নিজের শান্তি কেড়ে নেয়। যে মানুষ সবসময় রাগে জ্বলে, সে নিজে সবচেয়ে বেশি ক্লান্ত থাকে, তার ঘুম নষ্ট হয়, মন অস্থির থাকে, ছোট ছোট বিষয়ে বিরক্তি তৈরি হয়। ধীরে ধীরে পরিবার, বন্ধু এবং সহকর্মীরাও দূরে সরে যেতে শুরু করে। তাই আজ থেকে একটি নতুন সিদ্ধান্ত নিন, প্রতিদিন রাতে মাত্র 5 মিনিট নিজের দিনটি পর্যালোচনা করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কোথায় অযথা রেগে গিয়েছিলাম? সে পরিস্থিতিতে আরও শান্তভাবে আচরণ করা কি সম্ভব ছিল? আগামীকাল আমি কিভাবে আরও ভালোভাবে প্রতিক্রিয়া জানাবো?
এই ছোট অভ্যাস ধীরে ধীরে আপনার ব্যক্তিত্ব বদলে দিতে পারে। আরেকটি বিষয় মনে রাখবেন, সব যুদ্ধ জেতা জরুরি নয়। কিছু তর্ক থেকে সরে আসাও জয়। কিছু কথার উত্তর না দেওয়াই প্রজ্ঞা। কিছু মানুষকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়া আত্মসম্মানের পরিচয়। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়। ক্ষমা মানে নিজের হৃদয়কে দীর্ঘদিনের রাগ ও ঘৃণার বোঝা থেকে মুক্ত করা। কারণ যতদিন আপনি রাগ আগলে ধরে রাখবেন, ততদিন সেই রাগের বন্দী হয়ে থাকবেন আপনিই। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো, আমরা অন্যায়ের আচরণ সবসময় নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের আছে। এই ক্ষমতাই একজন পরিণত মানুষকে আলাদা করে। আজ থেকে যখনই রাগ আসবে, মনে মনে বলুন, আমি রাগের দাস নই, আমি আমার সিদ্ধান্তের মালিক। এই একটি বাক্য আপনাকে অনেক ভুল থেকে ফিরিয়ে আনতে পারে। বন্ধুরা, জীবন খুব ছোট। অহংকার, প্রতিশোধ আর অপ্রয়োজনীয় রাগে জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না। বরং এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করুন যার উপস্থিতিতে অন্যরা নিরাপদ বোধ করে, যার কথায় মানুষ শান্তি পায়, যার আচরণে সম্মান প্রকাশ পায়। মনে রাখবেন, রাগ মুহূর্তের শক্তি দেয়, কিন্তু ধৈর্য সারা জীবনের শক্তি দেয়। রাগ সম্পর্ক ভাঙে, কিন্তু সংযম সম্পর্ক গড়ে। রাগ মানুষকে একা করে দেয়, কিন্তু সুন্দর আচরণ মানুষকে সবার প্রিয় করে তোলে। তাই আজ থেকেই নিজের জীবনে একটি প্রতিজ্ঞা করুন, আমি রাগকে নয়, বিবেককে অনুসরণ করব। আমি প্রতিশোধকে নয়, প্রজ্ঞাকে বেছে নেব। আমি চিৎকার নয়, শান্ত ভাষায় নিজের কথা বলবো। কারণ আমার আসল শক্তি আমার রাগ নয়, আমার আত্মনিয়ন্ত্রণ। যদি আপনি এই অভ্যাসগুলো নিয়মিত চর্চা করেন, তাহলে শুধু আপনার রাগই কমবে না, আপনার সম্পর্ক, ব্যক্তিত্ব এবং মানসিক শান্তিও আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। রাগের সবচেয়ে বড় ওষুধ কোনো ট্যাবলেট নয়। রাগের সবচেয়ে বড় ওষুধ হলো সচেতনতা, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলে ফেলার ইচ্ছা। ধন্যবাদ। ভালো থাকুন, শান্ত থাকুন আর নিজের জীবনের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করুন। আবার দেখা হবে নতুন একটি মনস্তাত্ত্বিক ও মোটিভেশনাল আলোচনায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আইডিতে ফলো দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। সত্যিকারের ভালোবাসা মানুষকে শক্তি দেয়, সাহস দেয়, জীবনের কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেয়। কিন্তু সব ভালোবাসা সত্যিকারের হয় না। অনেক সময় আমরা এমন কারো প্রতি মন দিয়ে বসে, যে ভালোবাসা অভিনয় করে, কিন্তু হৃদয়ের সত্যিকারের অনুভূতি থাকে না। তখন সম্পর্কের নামে শুরু হয় প্রতারণা, কষ্ট আর মানসিক যন্ত্রণা। সবচেয়ে বড় সমস্যা হলো মিথ্যা ভালোবাসা শুরুতে ধরা পড়ে না। কারণ যারা অভিনয় করে ভালোবাসে, তারা খুব সুন্দরভাবে নিজেদের উপস্থাপন করতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের আসল চেহারা প্রকাশ পেতে শুরু করে। আজ আমরা জানব মিথ্যা ভালোবাসা বোঝার 6টি গুরুত্বপূর্ণ উপায়। নাম্বার 1, প্রয়োজনে কাছে আসে, অপ্রয়োজনে দূরে সরে যায়। মিথ্যা ভালোবাসার সবচেয়ে বড় লক্ষণ হলো স্বার্থপরতা। যে মানুষ সত্যি ভালোবাসে, সে শুধু নিজের সুবিধার জন্য আপনার কাছে আসে না। আপনার সুখে যেমন পাশে থাকে, তেমনি দুঃখেও হাত ধরে রাখে। কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষটি আপনাকে খুঁজবে তখনই যখন তার কোনো প্রয়োজন থাকবে। হয়তো তার মন খারাপ, টাকা দরকার, কোনো কাজে সাহায্য দরকার, কিংবা একাকিত্ব দূর করতে কাউকে দরকার। তখন সে আপনাকে অনেক গুরুত্ব দিবে, কিন্তু তার প্রয়োজন শেষ হয়ে গেলে আপনিও তার কাছে গুরুত্ব হারিয়ে ফেলবেন। খেয়াল করে দেখুন, আপনি বিপদে পড়লে সে কি আপনার পাশে থাকে? আপনি কষ্ট পেলে কি সে খোঁজ নেয়? আপনার প্রয়োজনে সবসময় সে কি সময় দেয়? যদি উত্তর না হয়, তাহলে বুঝবেন ভালোবাসার আড়ালে স্বার্থ লুকিয়ে আছে। নাম্বার 2, আপনার অনুভূতির প্রতি কোনো সম্মান নেই। সত্যিকারের ভালোবাসা শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয়। ভালোবাসা মানে আপনার অনুভূতির মূল্য দেওয়া। যে মানুষ আপনাকে ভালোবাসে, সে আপনার চোখের জলকে গুরুত্ব দেবে, আপনার কষ্টকে নিজের কষ্ট মনে করবে। কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষ আপনার অনুভূতিকে উপহাস করবে। আপনি কষ্ট পেলে বলবে, এত নাটক করো কেন? এগুলো নিয়ে এত বাড়াবাড়ির কি আছে? তোমার সমস্যা তোমারই। এ ধরনের কথাগুলো প্রমাণ করে যে মানুষটি আপনাকে নয়, শুধু নিজেকেই ভালোবাসে। মনে রাখবেন, যে হৃদয় আপনার কান্নার মূল্য দেয় না, সে হৃদয়ে আপনার জন্য সত্যিকারের ভালোবাসা নেই।